আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা মূলত ঘাস ফড়িংয়ের রূপান্তরে হরমোনের ভূমিকা নিয়ে আলোচনা করব। তো আজকে আমাদের মূলত টপিক হচ্ছে যে ঘাস ফড়িংয়ের রূপান্তরে হরমোনের ভূমিকা। দেখো, ঘাস ফড়িংয়ের রূপান্তরে হরমোনের ভূমিকার আগে আমি যেটা তোমাদেরকে পড়েছিলাম সেটা হচ্ছে ঘাস ফড়িংয়ের রূপান্তর। তো তোমরা রূপান্তর বলতে মূলত কি বুঝো? যেমন আমি যদি এখানে লিখি যে রূপান্তর বলতে কি বুঝো, রূপান্তর বলতে কি বুঝো? তোমরা জানো যে স্ত্রী ঘাস ফড়িং ডিম দেয় এবং ডিম ফুটে একটা বাচ্চা বের হয়, সেটা হচ্ছে নিম্ফ। তোমরা জানো যে স্ত্রী ঘাস ফড়িং ডিম দেয় এবং ডিম ফুটে একটা বাচ্চা বের হয়, সেটা হচ্ছে নিম্ফ। তো ঘাস ফড়িংয়ের বাচ্চাকে বা শিশুকে আমরা মূলত নিম্ফ বলে থাকি। এবং এই বাচ্চাটা এবং নিম্ফটা আস্তে আস্তে বড় হবে এবং বড় হয়ে পূর্ণাঙ্গ ঘাস ফড়িংয়ে পরিণত হবে, বড় হয়ে পূর্ণাঙ্গ ঘাস ফড়িংয়ে বড় হবে। তাহলে কি হলো ঘটনাটা? সেটা হচ্ছে তোমরা জানো যে স্ত্রী ঘাস ফড়িং ডিম দেয় এবং ডিম ফুটে বাচ্চা বের হয়, বা যেটাকে আমরা নিম্ফ বলি, সেটা হচ্ছে ঘাস ফড়িংয়ের শিশুকে বা বাচ্চাকে আমরা নিম্ফ বলে থাকি। এবং ঘাস ফড়িংয়ের বাচ্চাটা বা শিশুটা আস্তে আস্তে বড় হয়ে পূর্ণাঙ্গ ঘাস ফড়িংয়ে পরিণত হবে। এই যে নিম্ফটা, এই যে শিশুটা আস্তে আস্তে বড় হয়ে পূর্ণাঙ্গ ঘাস ফড়িংয়ে পরিণত হচ্ছে, এটাকেই বলা হয় মূলত রূপান্তর। তার মানে এই যে ডিম ফুটে বাচ্চা বের হয়েছে যে নিম্ফটা, এই নিম্ফটা একসময় বড় হতে 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 পূর্ণাঙ্গ ঘাস ফড়িংয়ে পরিণত হবে। এই নিম্ফ থেকে বা শিশু অবস্থা থেকে যে আমরা একটা পূর্ণাঙ্গ ঘাস ফড়িং পাচ্ছি বা একটা অ্যাডাল্ট ঘাস ফড়িং পাচ্ছি, এই অবস্থাটাকেই বলা হয় মূলত রূপান্তর। তাহলে ঘাস ফড়িংয়ের রূপান্তর বলতে কি বুঝো? সেটা হচ্ছে ঘাস ফড়িংয়ের যে নিম্ফটা আমরা দেখতে পাচ্ছি, নিম্ফটা হচ্ছে শিশু। তো শিশু ঘাস ফড়িং আস্তে আস্তে অ্যাডাল্ট ঘাস ফড়িং অর্থাৎ পূর্ণাঙ্গ ঘাস ফড়িংয়ে পরিণত হবে। এই শিশু ঘাস ফড়িং পূর্ণাঙ্গ ঘাস ফড়িংয়ে পরিণত হওয়াটাকে মূলত রূপান্তর বলে। তো এই সময় তো রূপান্তর তো মোটামুটি বুঝলা। তো এখন দেখো যে কি কি রূপান্তর হতে পারে, যে এই যে একটা শিশু ঘাস ফড়িং রূপান্তরিত হয়ে পূর্ণাঙ্গ ঘাস ফড়িং যে হবে, কি কি রূপান্তরিত হতে পারে? যেমন যে শিশু ঘাস ফড়িংয়ের ডানা থাকে না। তো তুমি দেখবা যে শিশু ঘাস ফড়িং আস্তে আস্তে যখন পূর্ণাঙ্গ ঘাস ফড়িংয়ে পরিণত হবে, তখন পূর্ণাঙ্গ ঘাস ফড়িংয়ে তুমি ডানা দেখতে পাবে। তার মানে এখানে ডানাটা রূপান্তরিত হচ্ছে বা ডানা পাওয়া যাচ্ছে কোথায়? পূর্ণাঙ্গ ঘাস ফড়িংয়ে। তারপর আর কি পেতে পারো? সেটা হচ্ছে জননাঙ্গ। দেখো, শিশু ঘাস ফড়িংয়ে জননাঙ্গটা তেমনভাবে বিকশিত থাকে না বা তেমনভাবে থাকে না, তেমন পরিণত অবস্থা থাকে না, অপরিণত অবস্থা থাকে। আস্তে আস্তে এই অপরিণত জননাঙ্গটা আস্তে আস্তে পূর্ণাঙ্গ ঘাস ফড়িং হতে হতে পরিণত জননাঙ্গে পরিণত হয়। তার মানে এখানে জননাঙ্গটাও রূপান্তরিত হয়েছে। তারপর আকার আকৃতি, তো এটা তো বুঝতেছেই কমন, কারণ শিশু ঘাস ফড়িং কি বড় হবে না ছোট হবে? আকারে অবশ্যই ছোট হবে। তো অ্যাডাল্ট হতে হতে পূর্ণাঙ্গ হতে হতে সে বড় হয়ে যাবে, আকারে বড় হয়ে যাবে। আবার দেখবা বর্ণরও একটু পরিবর্তন ঘটবে। কীরকম? যেমন এই যে শিশু ঘাস ফড়িং যেটা দেখতেছে, এর বর্ণ মূলত ফ্যাকাশে টাইপসের থাকে, তেমন কালারফুল থাকে না, একটু ফ্যাকাশে টাইপসের থাকে এর বর্ণগুলো, ফ্যাকাশে। তো আস্তে আস্তে যখন এটা পূর্ণাঙ্গ প্রাণীতে পরিণত হবে, তখন দেখবে এর কালারটা একটু সবুজাভ, সবুজের মতো হয়ে যাবে। তা বর্ণেরও একটা চেঞ্জেস হচ্ছে বা রূপান্তর হচ্ছে। এবং মোস্ট ইম্পর্টেন্ট সেটা হচ্ছে খোলস মোচন। খোলস মোচন, যেটাকে আমরা বলে থাকি মোল্টিং, ইংরেজিতে বলে থাকি মোল্টিং। এখন জিজ্ঞেস করতে পারো ভাইয়া যে খোলস মোচনটা কি? আসলে খোলস মোচনটা হচ্ছে, তোমরা জানো যে ঘাস ফড়িংয়ের বা ধরো শিশু ঘাস ফড়িংয়ের ক্ষেত্রে কি হয়, যে ওদের যে বহিকঙ্কালটা আছে, বা বাইরের যে আবরণটা আছে, ওটা হচ্ছে কিউটিকলের আবৃত এবং কাইটিন নির্মিত বহিকঙ্কাল। তোমরা জানো যে ঘাস ফড়িংয়ের কি থাকে? সেটা হচ্ছে কিউটিকল আবৃত কাইটিন নির্মিত বহিকঙ্কাল থাকে, বা যেটাকে আমরা বলি আবরণ থাকে, বহিকঙ্কাল থাকে। তো দেখা যাচ্ছে যে শিশু ঘাস ফড়িং যখন আস্তে আস্তে বড় হবে, তখন এই
কিউটিকল আবৃত কাইটিন নির্মিত বহিঃকঙ্কাল পরিবর্তিত হবে। কেন বলি? কারণ ধরো শিশু ঘাস ফড়িং একটু ছোট থাকে, যখন সে আস্তে আস্তে বড় হবে, তো যখন সে বড় হবে তার এই কিউটিকল আবৃত কাইটিন নির্মিত বহিঃকঙ্কালটা যদি থেকে যায়, তো বড় হওয়ার সাথে সাথে ওইটা তার আর বডিতে ফিট হবে না, এই বহিঃকঙ্কালটা তার বডিতে ফিট হবে না, কারণ সে বড় হয়ে গেছে, এটা তো এখনো ছোট অবস্থায় আছে বা এটা ততটুকু কভার করতে পারতেছে না। তার মানে এটা পরিবর্তিত হতে হবে। তার মানে এই দেখো যে বহিঃকঙ্কালের পরিবর্তন, এর পরিবর্তনটা হতে হবে। তার মানে এই যে কিউটিকল আবৃত কাইটিন নির্মিত বহিঃকঙ্কালের যে পরিবর্তন, এটাকেই বলা হয় মূলত খোলস মোচন। স্বাভাবিক একটা ঘাস ফড়িং যখন ছোট অবস্থায় থাকে তখন তো তার একটা কিউটিকল আবৃত বহিঃকঙ্কাল থাকে, কিন্তু সে যখন আস্তে আস্তে বড় হবে, এই ওল্ড কিউটিকল আবৃত কাইটিন নির্মিত বহিঃকঙ্কালটা যদি তার বডিতে থেকে যায়, তাহলে সেটা তার বডিতে ফিট হবে না, কারণ সে এখন বড় হয়ে গেছে। তার মানে তার এটা এখন পরিবর্তিত হতে হবে, এটা নষ্ট হয়ে যেতে হবে এবং নতুন আরেকটা কিউটিকল আবৃত বহিঃকঙ্কাল তৈরি হতে হবে। এই যে পুরাতন কিউটিকল আবৃত পুরাতন কাইটিন নির্মিত বহিঃকঙ্কালটা যে পরিবর্তিত হয়ে একটা নতুন কিউটিকল আবৃত কাইটিন নির্মিত বহিঃকঙ্কাল তৈরি হচ্ছে, এটাকে বলা হয় খোলস মোচন। তোমরা তেলাপোকার ক্ষেত্রে দেখে থাকো, তেলাপোকা দেখবা মাঝে মধ্যে তাদের যে আবরণটা, বাইরের আবরণটা তারা উল্টাইয়ে চেঞ্জ করে ফেলে, এটাকে বলা হয় খোলস মোচন। তার উল্টায় চেঞ্জ করে একটা নতুন খোলস তৈরি করে, এটাকে বলা হয় খোলস মোচন। আশা করি বুঝতে পারছো। এইগুলো এইসব চেঞ্জের মাধ্যমে মূলত একটা নিম্ফ পূর্ণাঙ্গ প্রাণীতে পরিণত হয়, এটাই মূলত রূপান্তর। আচ্ছা, রূপান্তর মোটামুটি বুঝলা। এখন আসো, এই যে রূপান্তরটা দেখলা, এই রূপান্তরে কিন্তু কিছু হরমোনের ভূমিকা থাকে, খেয়াল করবা। এই রূপান্তরে হরমোনের ভূমিকা থাকে। যেমন আমি যদি লিখি যে রূপান্তরে হরমোনের ভূমিকা, কি কি হরমোন কাজ করতে পারে। তোমাদের একটা টপিক দেখবা বই আছে যে ঘাস ফড়িংয়ের রূপান্তরে হরমোনের ভূমিকা, কি কি হরমোন কাজ করতে পারে। আমি একটু লিখে দিচ্ছি এখানে যে যে হরমোন কাজ করতে পারে। নাম্বার 1, একটা হচ্ছে প্রোথোরাসিকোট্রপিক, একসাথে হবে প্রোথোরাসিকোট্রপিক হরমোন। এটা একটা হরমোন যেটা ঘাস ফড়িংয়ের রূপান্তরে কাজ করে। সংক্ষেপে এটাকে বলবা PTTH, সংক্ষেপে এটাকে বলবা PTTH। পি দিয়ে প্রো, টি দিয়ে থোরাসিকো, টি দিয়ে ট্রপিক, এইচ দিয়ে হরমোন। তাহলে এটাকে সংক্ষেপে বলে কি PTTH। এই হরমোন একটা কাজ করে, আরও হরমোন কাজ করে। যেমন আমি যদি লিখি 2 নাম্বার একটা হরমোন কাজ করে, সেটা হচ্ছে একডাইসন হরমোন। একডাইসন হরমোন, এটাকে পাশে দিয়ে লিখে রাখো। এটাকে মোল্টিং হরমোন বলে, এটাকে মোল্টিং হরমোন বলে, কারণ এটা খোলস মোচনে বা মোল্টিংয়ে কাজ করে। এটা খোলস মোচনে বা মোল্টিংয়ে কাজ করে, দ্যাটস এটাকে মোল্টিং হরমোনে বলে থাকে। এগুলো নিয়ে আসতেছি আমরা একটু বিস্তারিত পূর্ব। নাম্বার 3 যে হরমোনটা কাজ করে সেটা হচ্ছে জুবেলাইন হরমোন। এই হরমোনের কাজগুলো নিয়ে আমরা আলোচনা করব আপাতত। এই হরমোনগুলো কি কি রূপান্তরে কোন কোন হরমোন কাজ করে এটা একটু জেনে রাখো। প্রোথোরাসিকোট্রপিক হরমোন, একডাইসন হরমোন অ্যান্ড জুবেলাইন হরমোন। এই হরমোনগুলো মূলত ঘাস ফড়িংয়ের রূপান্তরে ভূমিকা রাখে। আচ্ছা, তোমরা বলো তো, তোমরা মোটামুটি জানতে পারলা যে কোন কোন হরমোনগুলো কাজ করে। এখন বলো তো, হরমোন অ্যাকচুয়ালি কোত্থেকে আসে, কোন জায়গা থেকে আসে? সেটা হচ্ছে যে হরমোন অ্যাকচুয়ালি অন্তঃক্ষরা গ্রন্থি থেকে নিঃসৃত হয়, ইংরেজিতে বলি এন্ডোক্রাইন গ্ল্যান্ড। এন্ডোক্রাইন গ্ল্যান্ড অথবা অন্তঃক্ষরা গ্রন্থি হতে হরমোন নিঃসৃত হয়, আর হরমোন রক্তের মাধ্যমে পরিবাহিত হয়। তার মানে এই হরমোন যেগুলো দেখতেছ এগুলো কোত্থেকে আসবে? এগুলো হচ্ছে অন্তঃক্ষরা গ্রন্থি থেকে। তার মানে ঘাস ফড়িংয়ের বডিতে অন্তঃক্ষরা গ্রন্থি আছে। যদি অন্তঃক্ষরা গ্রন্থি না থাকতো তাহলে এই সকল হরমোনগুলো আসতো না। তার মানে আমরা মোটামুটি এখন দেখি যে ঘাস ফড়িংয়ের বডিতে কতগুলো অন্তঃক্ষরা গ্রন্থি আছে। তার মানে আমি এখন এখানে একটু দেখাচ্ছি যে ঘাস ফড়িংয়ের বডিতে কতগুলো অন্তঃক্ষরা গ্রন্থি আছে। দেখবে যে ঘাস ফড়িংয়ের বডিতে 4 ধরনের অন্তঃক্ষরা গ্রন্থি আছে। খুবই ইম্পর্টেন্ট, 4 ধরনের অন্তঃক্ষরা
গ্রন্থি আছে। কি কি একটু মনে রাখতে হবে। নাম্বার 1, ইন্টার সেরেব্রাল গ্ল্যান্ড সেলস। কি বলতেছি? ইন্টার সেরেব্রাল গ্ল্যান্ড সেলস। এগুলা কি বুঝবা আপাতত লিখে রাখো। ইন্টার সেরেব্রাল গ্ল্যান্ড সেলস, অথবা এটাকে আরেকটা নামে ডাকা যায় নিউরোসেক্রেটরি সেলস। নিউরোসেক্রেটরি সেলস। এই এক ধরনের অন্তঃক্ষরা গ্রন্থি তোমরা ঘাসফড়িংয়ের বডিতে পাবা। আর কি পাবা? তারপর 2 নম্বর লিখো, আরেক ধরনের গ্ল্যান্ড পাবা, সেটা হচ্ছে প্রোথোরাসিক গ্ল্যান্ড। প্রোথোরাসিক গ্ল্যান্ড। এগুলো কি আমরা আস্তে আস্তে জানবো, ঠিক আছে? আপাতত তোমাদেরকে একটা ইন্ট্রোডাকশন দিয়ে দিচ্ছি। এই ইন্ট্রোডাকশনগুলো তোমরা নোট করবে, তারপর আস্তে আস্তে তোমরা বুঝবা এগুলোর নামগুলো এরকম কেন, এটার নাম প্রোথোরাসিক কেন, এটার নাম ইন্টারসেরেব্রাল গ্ল্যান্ড কেন, এগুলো আস্তে আস্তে ব্যাখ্যা করবো। আচ্ছা, প্রোথোরাসিক গ্ল্যান্ড এটা হচ্ছে 2 নম্বর গ্রন্থি। 3 নম্বরে যেটা, সেটা হচ্ছে কর্পোরা অ্যালাটা। হ্যাঁ। 4 নম্বর যেটা, সেটা হচ্ছে কর্পোরা কার্ডিয়াকা। মনে রাখবা যে এই প্রোথোরাসিক গ্ল্যান্ড 1 পেয়ার থাকে, এই কর্পোরা অ্যালাটাও 1 পেয়ার, এই কর্পোরা কার্ডিয়াকাও 1 পেয়ার। এগুলা এক জোড়া করে থাকে, ঠিক আছে? ওকে, তাহলে কয় ধরনের গ্রন্থি আছে অন্তঃক্ষরা গ্রন্থি? 4 ধরনের অন্তঃক্ষরা গ্রন্থি আছে। ইন্টারসেরেব্রাল গ্ল্যান্ড সেলস অর নিউরোসেক্রেটরি সেলস, প্রোথোরাসিক গ্ল্যান্ড, কর্পোরা অ্যালাটা এবং কর্পোরা কার্ডিয়াকা। মনে রাখতে হবে প্রোথোরাসিক গ্ল্যান্ড 1 পেয়ার, কর্পোরা অ্যালাটা 1 পেয়ার এবং কর্পোরা কার্ডিয়াকা এটাও 1 পেয়ার করে থাকে। আচ্ছা, ধরো এবার বুঝতে পারছো তো, এই যে ঘাসফড়িংয়ে যে হরমোনগুলো আমি লিখে দিয়েছিলাম, এই হরমোনগুলো কোত্থেকে রিলিজ হয়েছে? এই অন্তঃক্ষরা গ্রন্থিগুলো থেকে রিলিজ হয়েছে। কোন কোন হরমোন, এগুলো আমরা দেখব। তার মানে অন্তঃক্ষরা গ্রন্থি থেকে কি রিলিজ হয়? হরমোন। আর এই ঘাসফড়িংয়ের বডিতে তুমি 4 ধরনের গ্ল্যান্ড পাবা, যেখান থেকে হরমোন রিলিজ হবে। কিভাবে রিলিজ হবে বা কি হবে এটা আমরা দেখব। আচ্ছা, এখন চলো আমরা দেখে নিই যে কিভাবে অ্যাকচুয়ালি এই গ্ল্যান্ডগুলা বা এই হরমোনগুলো কিভাবে ঘাসফড়িংয়ের রূপান্তরে ভূমিকা পালন করে বা ঘাসফড়িংয়ের রূপান্তরে কাজ করে। তাহলে তোমরা এগুলো জেনে গেছো। এখন আমরা মোটামুটি চলে যেতে পারবো যে কিভাবে এই গ্রন্থিগুলা বা এই হরমোনগুলো ঘাসফড়িংয়ের রূপান্তরে ভূমিকা রাখে। চলো, ওকে, এটা আমি মুছে দিই। দেখো, খুবই ইম্পর্টেন্ট একটা টপিক, পরীক্ষায় আসে এগুলা। আমি মুছে দিচ্ছি। এখন দেখো যে ঘাসফড়িংয়ের রূপান্তরে কিভাবে গ্রন্থিগুলো কাজ করে বা হরমোনগুলো কাজ করে। প্রথম যে গ্রন্থির কথা আমি তোমাদেরকে লিখে দিছি, সেই গ্রন্থির নাম কি বলো তো? সেই গ্রন্থির নাম হচ্ছে ইন্টারসেরেব্রাল গ্ল্যান্ড সেলস। এরকম একটা গ্রন্থি ছিল, প্রথমের দিকে লিখে দিয়েছি একটু আগে, ইন্টারসেরেব্রাল গ্ল্যান্ড সেলস, অথবা এটাকে ডাকতে পারো নিউরোসেক্রেটরি সেলস হিসেবে। নিউরোসেক্রেটরি সেলস হিসেবে। এখন দেখো ভাইয়া, এই গ্ল্যান্ড সেলটার মানে কি এটা আমি বলতেছি। দেখো, প্রথমে আসা এখানে যে সেরেব্রাল কথাটা দেখতেছ, সেরেব্রাল কথাটা আমরা কখন শুনে থাকি? সেটা হচ্ছে সেরেব্রাম। তোমরা দেখো যে আমাদের যখন মস্তিষ্ক নিয়ে আমরা পড়ে থাকি, মস্তিষ্কের এই যে মগজটাকে আমরা সেরিব্রাম বলি, ওখান থেকে আসছে সেরিব্রাল। তার মানে এখানে মস্তিষ্কতে এই ধরনের গ্ল্যান্ডগুলো কোথায় থাকবে? মস্তিষ্কতে। তার মানে দেখো, ইন্টার মানে কি? ইন্টার মানে হচ্ছে আন্ত, মানে মধ্যে। তার মানে ঘাসফড়িংয়ের যে ব্রেইন আছে বা মস্তিষ্কটা আছে, ওই ঘাসফড়িংয়ের ব্রেইনের ভিতরেই
এই ইন্টারসেরিব্রাল গ্ল্যান্ড সেলস থাকবে। তাহলে বললাম না যে তুমি ইজিলি বুঝতে পারবে, কারণ সেরিব্রাল অর্থ সেরিব্রাম, সেরিব্রাম মানে হচ্ছে মস্তিষ্ক। এই কথাটা যেখানেই শুনি সেটা মস্তিষ্ক রিলেটেড, কারণ সেরিব্রাম মানেই হচ্ছে মস্তিষ্ক, এবং ইন্টার মানে হচ্ছে আন্ত বা মাঝখানে। তার মানে মস্তিষ্কর মাঝে বা মস্তিষ্কর ভিতরে এই গ্ল্যান্ড সেলগুলা থাকে। তার মানে সেরিব্রাম মানে কি বুঝতে পারছো তো? মস্তিষ্কের ভিতরে, মস্তিষ্কের ভেতরে এই গ্ল্যান্ড সেলগুলা তৈরি হয়। আরো সহজ করে আরো ডিটেলস ভাবে যদি বলি যে মস্তিষ্কর ভিতরে যে স্নায়ুরজ্জুর গ্যাংলিয়া আছে, ওই স্নায়ুরজ্জুর গ্যাংলিয়া থেকে মূলত এই ইন্টারসেরিব্রাল গ্ল্যান্ড সেলগুলা তৈরি হয়। আরো সহজভাবে যদি বলি যে মস্তিষ্কের ভিতরে স্নায়ুরজ্জু, তাহলে আরো যদি এভাবে বলি, দেখো যে মস্তিষ্কের ভিতরে হ্যাঁ যে স্নায়ুরজ্জুর গ্যাংলিয়া সেল থেকেই এগুলা উৎপন্ন হয়। এখন বলতে পারো ভাইয়া গ্যাংলিয়া সেল কি? গ্যাংলিয়া সেল মানে একদম একটা সহজ বিষয়, সেটা হচ্ছে যে ঘাস ফড়িংয়ের মস্তিষ্কের ভিতরে কিছু ডিম্বাকার অংশ থাকে, ডিমের মতো অংশ। ওই ডিম্বাকার অসংখ্য নিউরন থাকে। তোমরা জানো যে মস্তিষ্ক হচ্ছে স্নায়ুতন্ত্রের মূল কেন্দ্র, তাহলে ওখানে অসংখ্য নিউরন থাকবে। তাহলে গ্যাংলিয়া হচ্ছে একটা ডিম্বাকার অংশ যেখানে অসংখ্য নিউরন থাকে বা নিউরনের কোষ দেহ থাকে, বলতে পারো নিউরন বা নিউরনের কোষ দেহ থাকে। মূলত এখান থেকেই মূলত এই ইন্টারসেরিব্রাল গ্ল্যান্ড সেলগুলা তৈরি হয়। তো এমনি ইন্টারসেরিব্রাল গ্ল্যান্ড সেলগুলো কোথায় থাকে? সেটা হচ্ছে মস্তিষ্কের ভিতরে। আর নর্মালি ইন্টারসেরিব্রাল গ্ল্যান্ড সেলগুলো কোত্থেকে তৈরি হয়? সেটা হচ্ছে স্নায়ুরজ্জুর গ্যাংলিয়া সেল থেকে উৎপন্ন হয়। তার মানে এবার বুঝছো এই যে ইন্টারসেরিব্রাল গ্ল্যান্ড সেল মানে কি। এখন দেখো এটার একটা গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে, এই ইন্টারসেরিব্রাল গ্ল্যান্ড সেলস বা নিউরোসিক্রেটেসিস একটা গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে, যেহেতু এটা একটা অন্তঃক্ষরা গ্রন্থি তাহলে এটা হরমোন রিলিজ করবে। তাহলে দেখো এই নিউরোসেক্রেটারি বা ইন্টারসেরিব্রাল গ্ল্যান্ড সেল একটা হরমোন প্রডিউস করবে। তাহলে আমি এটা এদিক দিয়ে দেখাই, একটা হরমোন প্রডিউস করবে। কি করবে? হরমোন প্রডিউস করবে। আর ওই হরমোনটার নাম হচ্ছে প্রোথোরাসিকোট্রপিক হরমোন, বা সংক্ষেপে আমরা বলি PTTH। ঠিক আছে, সংক্ষেপে আমরা বলি PTTH। এই যে আমি লিখে দিয়েছিলাম না একটু আগে যে প্রোথোরাসিকোট্রপিক হরমোন, এই প্রোথোরাসিকোট্রপিক হরমোন কোত্থেকে উৎপন্ন হচ্ছে? ইন্টারসেরিব্রাল গ্ল্যান্ড সেলস বা নিউরোসেক্রেটরি সেলস থেকে তৈরি হচ্ছে। এই যে প্রডিউস দিলাম, এই যে প্রোথোরাসিকোট্রপিক হরমোন, এটা লিখলাম। এখন দেখো যে ঠিক আছে এই ইন্টারসেরিব্রাল গ্ল্যান্ড সেল থেকে এটা তৈরি হলো, তো এটার অ্যাকচুয়ালি কাজটা কি? এই হরমোনটা রিলিজ হয়েছে তো বুঝলাম, তো এটার কাজ কি? এটার কাজটা এটার নামের মধ্যেই আছে। এটার কাজটা এই প্রোথোরাসিকোট্রপিক হরমোনটার কাজটা এটার নামের মধ্যে আছে। কীভাবে? সেটা হচ্ছে দেখো এই ট্রপিক কথাটার অর্থ কি? এই ট্রপিক কথাটার অর্থ হচ্ছে উদ্দীপিত করা বা উদ্দীপিত। এখন বলতে পারো ভাইয়া উদ্দীপিত মানে কি? উদ্দীপিত মানে হচ্ছে ভাইয়া যে কোনো একটা কাজকে বা কোনো একটা কাজকে উস্কে দেওয়া, হ্যাঁ, বা বলতে পারো এটাকে একটু উস্কে দেওয়া বা গুতা দেওয়া, যেটাই বলে থাকো। ঠিক আছে, ধরো আমি কোনো কাজ করতেছি না, তুমি আমাকে কি করতেছো? গুতা দিচ্ছ, যে কাজ কর কাজ কর কাজ কর, গুতা দিচ্ছ, কাজ কর কাজ কর। তো এ কি করবে? গুতা দিবে, মানে উদ্দীপিত করবে। কাকে গুতা দিবে? কোনো একজনকে গুতা দিবে। কাকে গুতা দিবে সেটা আমরা পরে দেখতেছি। আপাতত এটা কাজ হচ্ছে উদ্দীপিত করা, মানে গুতা দেওয়া। ওইটার যে কাজ করতেছে না তারে গুতা দেওয়া কাজ করার জন্য। তার মানে এ কাউকে অ্যাক্টিভেট করবে। তার মানে হচ্ছে এই হরমোনটা কাউকে অ্যাক্টিভেট করবে। কাকে অ্যাক্টিভেট করবে দেখবো। আর থোরাসিকো মানে কি? থোরাসিকো শব্দটা তোমরা থোরাসিক থেকে পেতে পারো, আসছে জিনিসটা থোরাসিক। এখন বলো তো থোরাসিক মানে কি? থোরাসিক শব্দের অর্থ হচ্ছে বক্ষ। তাহলে থোরাসিক মানে হচ্ছে কি? বুক, বা এটাকে আমরা বলি বক্ষ। আর প্রো কথাটার অর্থ কি? প্রো কথাটার অর্থ হচ্ছে অগ্র। তাহলে অ্যাকচুয়ালি এটা বোঝাতে চাচ্ছে ঘাস ফড়িংয়ের অগ্রবক্ষে একটা গ্ল্যান্ড আছে।
ঘাস ফড়িংয়ের অগ্রবক্ষে একটা গ্ল্যান্ড আছে, ওই গ্ল্যান্ডকে মূলত উদ্দীপিত করাই হচ্ছে এই প্রোথোরাসিকোট্রপিক হরমোনের কাজ। দ্যাটস ওয়াই এটার নাম এরকম হয়েছে প্রোথোরাসিকোট্রপিক হরমোন। এটার নাম কি জন্য এরকম হয়েছে? কারণ এটা উদ্দীপিত করে কাকে? অগ্রবক্ষে উপস্থিত একটি গ্ল্যান্ড সেলকে বা একটি গ্ল্যান্ডকে এরা গুঁতা দেয় বা উদ্দীপিত করে কাজ করার জন্য। দ্যাটস ওয়াই এটার নাম এরকম। তাহলে অগ্রবক্ষে উপস্থিত একটি গ্ল্যান্ড সেলকে উদ্দীপিত বা গুঁতা দেওয়াই হচ্ছে এর কাজ। তো আমি এরপরে লিখতে পারি ওই অগ্রবক্ষে উপস্থিত একটি গ্ল্যান্ড সেলের, যেমন 2 নম্বরে দেখবা ওই গ্ল্যান্ড সেলটার নাম কি? ওই গ্ল্যান্ড সেলটার নাম হচ্ছে প্রোথোরাসিক গ্ল্যান্ড। এই যে দেখছো কাকে এখন গুঁতা দিবে, বুঝতে পারতেছ? প্রোথোরাসিক গ্ল্যান্ড। এটাকেই উস্কে দিবে, এটাকেই গুঁতা দিবে। হরমোনটা কাকে গুঁতা দিবে? এই প্রোথোরাসিক গ্ল্যান্ডকে গুঁতা দিবে। তাহলে মানে বুঝতেই পারতেছ থোরাসিক শব্দের অর্থ হচ্ছে বক্ষ, প্রো শব্দের অর্থ হচ্ছে অগ্র। তার মানে ঘাস ফড়িংয়ে তোমরা জানো বক্ষ 3 ভাগে বিভক্ত, অগ্রবক্ষ, মধ্যবক্ষ, পশ্চাৎবক্ষ। এই অগ্রবক্ষে অবস্থিত একটি গ্ল্যান্ড আছে যেটার নামই হচ্ছে প্রোথোরাসিক গ্ল্যান্ড। এই হরমোনটা মূলত একেই গুঁতা দিবে বা একেই অ্যাক্টিভেট করবে। নর্মালি এ কাজ করতে চায় না, এই হরমোনটা এখানে এসে একে কি করবে? গুঁতা দিবে কাজ করার জন্য। এতটুকু তো বুঝতে পারছো। আবার দেখো এই প্রোথোরাসিকোট্রপিক হরমোন এটাকে আরেক নামে ডাকা যায়। এটাকে তোমরা আরেকটা নাম দিতে পারো, সেটা হচ্ছে ব্রেইন হরমোন। এটাকে তোমরা আরেক নামে ডাকতে পারো, সেটা হচ্ছে ব্রেইন হরমোন। ভাইয়া ব্রেইন হরমোন কি জন্য? একদম সোজা। দেখো তো আমি কি বলছিলাম যে ইন্টারসেরিব্রাল গ্ল্যান্ড সেলটা কোথায় থাকে? ব্রেইনের ভিতরে, মস্তিষ্কের ভিতরে। যেহেতু মস্তিষ্কের ভিতরে ইন্টারসেরিব্রাল গ্ল্যান্ড সেলস থেকে বা নিউরোসেক্রেটরি সেলস থেকেই এই হরমোনটা তৈরি হচ্ছে, যেহেতু ব্রেইন থেকে তৈরি হচ্ছে, তাহলে এই হরমোনটাকে আমরা ব্রেইন হরমোনও ডাকতে পারবো না? দেখো তো প্রোথোরাসিকোট্রপিক হরমোনটা নর্মালি কোত্থেকে আসছে বলো তো? ইন্টারসেরিব্রাল গ্ল্যান্ড সেলস অথবা নিউরোসেক্রেটরি সেলস থেকে। এখন এই সেলগুলো কোথায় থাকে বলো তো? ব্রেইনের ভিতরে। তার মানে ব্রেইনের ভিতরে যে সেলগুলো থাকে ওই সেলগুলাই তো হরমোনটা তৈরি করতেছে। যেহেতু এই হরমোনটা ব্রেইন থেকে তৈরি হয়েছে, তাহলে এই হরমোনটাকে আমরা ব্রেইন হরমোন ডাকতে পারবো না। আশা করি বুঝতে পারছো কেন ব্রেইন হরমোন দেখতে পারবো। এখন দেখো এই প্রোথোরাসিকোট্রপিক হরমোন বা পিটিএইচ এর কাজ কি? অগ্রবক্ষে উপস্থিত গ্ল্যান্ড সেলকে উদ্দীপিত করা, গুঁতা দেওয়া। এই যে অগ্রবক্ষে উপস্থিত গ্ল্যান্ড সেল, এই যে পাইলাম, এই পিটিএইচ কি আসবে? এখানে আসবে, এসে একে গুঁতা দিবে, একে উদ্দীপিত করবে। কেন উদ্দীপিত করবে? যাতে এ কোনো একটা হরমোন ক্ষরণ করে। নর্মালি প্রোথোরাসিক গ্ল্যান্ড অকর্মা টাইপসের, মানে সে হরমোন ক্ষরণ করতে চায় না। একে গুঁতা না দিলে কাজ করবে না, মানে হরমোন ক্ষরণ করবে না। তো একে গুঁতা দিবে বা উদ্দীপিত করবে কে? এই প্রোথোরাসিকোট্রপিক হরমোন। এই প্রোথোরাসিকোট্রপিক হরমোন প্রোথোরাসিক গ্ল্যান্ডে আসবে, প্রোথোরাসিক গ্ল্যান্ডে এসে একে গুঁতা দিবে, অ্যাক্টিভেট করবে যাতে একটা হরমোন রিলিজ করে। তাহলে দেখি, এই দেখো এই প্রোথোরাসিকোট্রপিক হরমোন এখানে আসলো, আমি এটা এখানে লিখি, পিটিটিএসটা মুছে দিই। এখানে আসলো এই প্রোথোরাসিক, এখানে আসলো, একে কি করলো? অ্যাক্টিভেট করলো বা উদ্দীপিত করলো, যেটাই বলো, অ্যাক্টিভেট করলো বা উদ্দীপিত করলো। তাহলে প্রোথোরাসিকোট্রপিক হরমোন এই প্রোথোরাসিক গ্ল্যান্ডে আসলো, একে অ্যাক্টিভেট করলো, উদ্দীপিত করবো। এখন এ গুঁতা খাইছে, এখন সে কাজ করবে। এখন কি করবে? সে একটা হরমোন রিলিজ করবে। কে বলতো? প্রোথোরাসিক গ্ল্যান্ড সে একটা হরমোন রিলিজ করবে। দেখো এখান থেকে দেখাচ্ছি, সে একটা হরমোন রিলিজ করবে, আর ওই হরমোনটার নাম হচ্ছে একডাইসন হরমোন। খুবই ইম্পর্টেন্ট, এই হরমোনটার নাম হচ্ছে একডাইসন হরমোন। তাহলে আমাকে যদি জিজ্ঞেস করি এই একডাইসন হরমোনটা কে ক্ষরণ করে? এই একডাইসন হরমোনটা ক্ষরণ করে হচ্ছে বা প্রডিউস করা হচ্ছে প্রোথোরাসিক গ্ল্যান্ড। নর্মালি কি এ প্রথমে প্রোথোরাসিক গ্ল্যান্ড কি প্রথমে হরমোনটা রিলিজ করছে? না, এ তো অকর্মা, এ সহজে হরমোন ক্ষরণ করে না। যখন প্রোথোরাসিকোট্রপিক হরমোন একে এসে গুঁতা দিছে বা অ্যাক্টিভেট করছে, তখনই এই প্রোথোরাসিক গ্ল্যান্ডটা একডাইসন হরমোনটা কি করছে? ক্ষরণ করছে। কথা হচ্ছে ভাই এই একডাইসন হরমোনটা কাজটা কি বা ঘাস ফড়িংয়ের রূপান্তরের ভূমিকা কি?
সেটা হচ্ছে এই এগ ডাইসন হরমোন যেটা দেখতেছ, এই এগ ডাইসন হরমোনটা মূলত ঘাস ফড়িংয়ের নিম্ফ দশায় খোলস মোচন নিম্ফ দশায় খোলস মোচন নিয়ন্ত্রণ করে। খুবই ইম্পর্টেন্ট, নিম্ফ দশায় খোলস মোচন নিয়ন্ত্রণ করে। এই যে আমি একটু আগে তোমাদেরকে বলছিলাম না যে খোলস মোচন কি, সেটা হচ্ছে ঘাস ফড়িংয়ের যে বাইরের দিকে যে আবরণটা থাকে, কিউটিকল আবৃত কাইটিন নির্মিত বহিঃকঙ্কাল যেটা থাকে, ওইটা পুরাতনটা চেঞ্জেস হয়ে নতুনটা গঠিত হওয়া, এটাকে বলা হয় খোলস মোচন। আর খোলস মোচন তখনই হবে যখন এগ ডাইসন হরমোন কাজ করবে। এগ ডাইসন হরমোন কাজ করলেই তোমার ঘাস ফড়িং তার নিম্ফ দশায় বারবার খোলস মোচন করবে। তোমরা জানো ঘাস ফড়িং টোটাল 5 বার খোলস মোচন করে থাকে নিম্ফ দশায়। ফার্স্ট মোল্টিং, সেকেন্ড মোল্টিং, থার্ড মোল্টিং, তোমরা জীবনচক্র দেখলে বুঝবা ঘাস ফড়িংয়ের। ফোর্থ মোল্টিং এবং ফিফথ মোল্টিং, ঘাস ফড়িং তার জীবনচক্রে নিম্ন দশায় 5 বার খোলস মোচন করে তারপর পূর্ণাঙ্গ প্রাণীতে পরিণত হয়। তার মানে খোলস মোচন খুবই ইম্পর্টেন্ট। এখন খোলস মোচন বুঝতে পারছো তো, পুরাতন আবরণটা বাদ যাবে, নতুন আবরণ তৈরি হবে, এটা হচ্ছে খোলস মোচন। তো এখন এটা কাজ তখনই হবে যখন এগ ডাইসন হরমোন রক্তের মাধ্যমে পরিবাহিত হবে বা রক্তে আসবে। হরমোনের কাজই রক্তে আসা। তো এগ ডাইসন হরমোন উৎপন্ন হলেই বা এগ ডাইসন হরমোন রক্তে রিলিজ হলেই এই নিম্ন দশায় খোলস মোচন হবে ঘাস ফড়িংয়ের। এখন দেখো এই নিম্ন দশায় খোলস মোচনটাকে বলা হয়, বা এই খোলস মোচনটাকে কি বলা হয়? এই খোলস মোচনের একটা নাম হচ্ছে, দেখো এই খোলস মোচনটাকে অ্যাকচুয়ালি আমরা কি বলি নর্মালি, দেখো এই খোলস মোচনটাকে আমরা বলি মোল্টিং। খেয়াল করে দেখো, এই খোলস মোচনটাকে আমরা কি বলে থাকি? মোল্টিং, ইংরেজিতে বলে মোল্টিং। দ্যাটস ওয়াই এই এগ ডাইসন হরমোনকে আমরা বলতে পারবো মোল্টিং হরমোন। এই এগ ডাইসন হরমোনকে আমরা বলতে পারবো, এখন দেখছো এগুলো কি কোনো মুখস্থের কিছু আছে? লজিক দিয়ে সব কিছু বোঝানো যায়। এই এগ ডাইসন হরমোনকে আমরা বলতে পারবো মোল্টিং হরমোন। কেন বলো তো? কারণ ইংরেজিতে খোলস মোচন মানে মোল্টিং, আর মোল্টিংয়ে যে হরমোন কাজ করে তাকে তো মোল্টিং হরমোন ডাকতেই পারবো। আবার দেখো এই হরমোনটার নাম এগ ডাইসন হওয়ার আরেকটা কারণ আছে। এই হরমোনটার নাম এগ ডাইসন হওয়ার আরেকটা কারণ আছে, কারণ ইংরেজিতে খোলস মোচনের আরেকটা অর্থ হচ্ছে, ইংরেজিতে খোলস মোচনের আরেকটা অর্থ হচ্ছে এগ ডাইসিস। এগ ডাইসিস, দেখছো? যেহেতু খোলস মোচনের আরেকটা নাম এগ ডাইসিস, আর এগ ডাইসিসে যে হরমোন কাজ করে ওই হরমোনটাকে তো আমরা এগ ডাইসন হরমোনই রাখবো। তাহলে এখন বুঝতে কিছু নেই কেন আমরা এগ ডাইসন হরমোন রাখতেছি। এগ ডাইসিস হচ্ছে খোলস মোচন। যেহেতু এগ ডাইসিসে বা খোলস মোচনে এই হরমোনটা কাজ করতেছে, তাই এটাকে বলো আমরা এগ ডাইসন হরমোন। আশা করি বুঝতে পারছো যে কিভাবে নর্মালি খোলস মোচনটা নিয়ন্ত্রিত হয়। খোলস মোচন নিয়ন্ত্রিত হয় মূলত এই এগ ডাইসন হরমোনের কারণে। এবং এই এগ ডাইসন হরমোনটা ক্ষরণ করে কে? প্রোথোরাসিক গ্ল্যান্ড। নর্মালি এটা অকর্মা, এসে এটা গুতা দিছে, প্রোথোরাসিকট্রপিক হরমোন এসে গুতা দিছে, গুতা দেওয়ার কারণে একটা হরমোন রিলিজ করছে যেটা হচ্ছে এগ ডাইসন হরমোন। আর এগ ডাইসন হরমোন নিম্ন দশায় খোলস মোচন নিয়ন্ত্রণ করে। ঘাস ফড়িং যে বারবার তার আবরণটা চেঞ্জ করে, এই আবরণটা চেঞ্জেস হয় মূলত এগ ডাইসন হরমোনের কারণে। আশা করি বুঝতে পারছো যে এগ ডাইসন হরমোনটা কি। এখন দেখো তো মোটামুটি আমরা এগুলোর ফাংশনটা বুঝতে পারছি, ইন্টারসেরিব্রাল গ্ল্যান্ড সেলসের কাজ কি এবং প্রোথোরাসিক গ্ল্যান্ডেরও বা কাজ কি। এবং তোমরা জানো যে আরও দুটো গ্ল্যান্ড সেল বাকি আছে, একটা হচ্ছে কর্পোরা অ্যালাটা আর একটা হচ্ছে কর্পোরা কার্ডিয়াকা। তো আমি এই দুইটা তো গেল, আরও দুইটা গ্ল্যান্ড সেল নিয়ে আলোচনা করবো, একটা হচ্ছে কর্পোরা অ্যালাটা আর একটা হচ্ছে কর্পোরা কার্ডিয়াকা। প্রথমে কর্পোরা অ্যালাটা নিয়ে আলোচনা করব। এখন দেখো এই যে এগ ডাইসন হরমোনটা মূলত কিভাবে নিম্ন দশায় খোলস মোচন নিয়ন্ত্রণ করে, এটা নিয়ে আমি চাইলে একটু ব্যাখ্যা করতে পারবো, যদিও এটা বইয়ে নাই যে এগ ডাইসন হরমোনটা নর্মালি কিভাবে খোলস মোচনে কাজ করে থাকে, কিভাবে এটা কাজ করে থাকে, এটা নিয়ে আমি চাইলে একটু বলতে পারবো। তবে যেহেতু বইয়ে নাই এখন আমি বলতেছি না, লাস্টের দিকে বলবো। ওকে, এখন দেখো তাহলে আমরা কোনটা নিয়ে আলোচনা করবো। আমরা ইন্টারসেরিব্রাল গ্ল্যান্ড সেলসও পড়ে ফেলছি, প্রোথোরাসিক গ্ল্যান্ডের কাজও বুঝে গেছি। এখন দুইটা গ্ল্যান্ড সেল বাকি আছে, একটা হচ্ছে কর্পোরা অ্যালাটা আর একটা হচ্ছে কর্পোরা কার্ডিয়াকা। চলো আমরা ওইটা নিয়ে আলোচনা করি। ওকে, এখানে একটা ফিগার আছে, এই ফিগারটা আমি বুঝে দেওয়ার চেষ্টা করবো। এখানে যা পড়াচ্ছি মূলত এই ফিগারে জিনিসগুলো বোঝানো যাবে। তো আমি জিনিসগুলো পড়ানো শেষ করে এই ফিগারে
জিনিসগুলো কিভাবে হয়েছে বোঝানোর চেষ্টা করব। ওকে, দেখো 3rd নাম্বার যে গ্ল্যান্ড সেটা হচ্ছে কর্পোরা অ্যালাটা। দেখো এটা বুঝতে হবে, এই গ্ল্যান্ড সেলের কাজটা বুঝতে হবে। দেখো নর্মালি এই কর্পোরা অ্যালাটা গ্ল্যান্ড সেলটা, যখন ঘাস ফড়িং যখন শিশু অবস্থায় থাকে, মানে নিম্ফ দশায়, ঘাস ফড়িং যখন নিম্ফ দশায় থাকে, তখন এই কর্পোরা অ্যালাটা একটা হরমোন রিলিজ করে। ওই হরমোনটার নাম হচ্ছে জুবেলাইন হরমোন। এই হরমোনটার নাম হচ্ছে জুবেলাইন হরমোন। আবার বলতেছি, কর্পোরা অ্যালাটা এটা একটা গ্ল্যান্ড সেল বা গ্রন্থি, অন্তঃকোরা গ্রন্থি। ঘাস ফড়িং যখন নিম্ফ দশায় থাকে তখন এই অন্তঃকোরা গ্রন্থিটি একটি হরমোন রিলিজ করে। কখন? নিম্ফ দশায় থাকলে। এটা হচ্ছে জুবেলাইন হরমোন। এখন বলতে পারো ভাইয়া এই যে জুবেলাইন হরমোনটা কি বা এর কাজটা কি? এর কাজটা কি নর্মালি? দেখো জুবেলাইন কথাটা তোমরা যদি একটু চিন্তা করে, জুবেলাইন কথাটা একটু তারুণ্য বা বাচ্চার ক্ষেত্রে ইউজ করা হয়, তারুণ্য ক্ষেত্রে আমরা ইউজ করে থাকি। তো নর্মালি এই জুবেলাইন হরমোনের কাজ হচ্ছে, এই হরমোন থাকার কারণে রক্তে ঘাস ফড়িং তার নিম্ন দশাটা অনেক দিন যাবৎ ধরে রাখে, বা বলতে পারো ঘাস ফড়িং তার বাচ্চা দশাটা অনেক দিন যাবৎ ধরে রাখে। তা আমি যদি একটু বলি এটার কাজ কি, এই জুবেলাইন হরমোনের কাজ কি? এই হরমোন, হ্যাঁ, এই হরমোনের কারণে, এই হরমোনের কারণে শিশু মানে কি? শিশু মানে হচ্ছে শিশু, ঘাস ফড়িং মানে নিম্ফ প্রায় 2 মাস তার বাচ্চা দশাটি বা আরেকভাবে বললে নিম্ফ দশাটি ধরে রাখতে সক্ষম হয়। তোমরা জানো যে ঘাস ফড়িংয়ের জীবনচক্র যখন পড়বা তখন দেখবা ঘাস ফড়িংয়ের যে শিশু অবস্থা বা নিম্ফ দশাটা খুবই অনেক বড় একটা দশা, দীর্ঘ দশা। দেখবা নিম্ফ 1, নিম্ফ 2, নিম্ফ 3, নিম্ফ 5, কারণ 5টা নিম্ফ দশা পাওয়া যায়। আর এই নিম্ফ দশাটা অনেক বড়, লম্বা, প্রায় 2 মাস। তার মানে শিশু অবস্থা প্রায় 2 মাস ধরে থাকে। 2 মাসের পরেই সে শিশু অবস্থা থেকে পূর্ণাঙ্গ অবস্থা হয়ে যায়। এই যে ঘাস ফড়িংয়ের নিম্ফ দশাটা যে বা বাচ্চা দশা, যেটাকে বলে বাচ্চা দশা, এই যে বাচ্চা দশাটা যে এত সময় ধরে থাকতেছে, বা ঘাস ফড়িংয়ের নিম্ফ দশাটা যে এত সময় ধরে থাকতেছে প্রায় 2 মাস, এই এত সময় ধরে থাকার কারণটাই হচ্ছে এই জুবেলাইন হরমোন। মনে রাখবা, জুবেলাইন হরমোনের একটাই কাজ, সেটা হচ্ছে এই জুবেলাইন হরমোন যদি রক্তে বেশি পরিমাণে থাকে তাহলে একটা প্রাণীর বাচ্চা দশাটা থেকে মানে ধরে থাকে বা বাচ্চা দশাটা থাকে। ধরো কোনো এক সময় এই জুবেলাইন হরমোনের পরিমাণটা কমে গেছে, তার মানে ওই প্রাণীর বাচ্চা দশাটা থাকবে না, সে পূর্ণাঙ্গ বা অ্যাডাল্ট অবস্থাটা প্রাপ্ত হবে। তার মানে আমি যদি এখানে একটু সাইড নোট দিয়ে লিখি, যদি জুবেলাইন হরমোন ডিক্রিজ হয়, যদি জুবেলাইন হরমোন রক্তে কমে যায়, ডিক্রিজ হয়, তখন উল্টাটা হবে, সেটা হচ্ছে বাচ্চা দশাটা আর থাকবে না, তখন ঘাস ফড়িং মূলত নিম্ফ থেকে পূর্ণাঙ্গ দশায় পরিণত হবে। তখন কি হবে? তখন ঘাস ফড়িং নিম্ফ থেকে পূর্ণাঙ্গ দশায় পরিণত হবে। তার মানে বুঝতে পারতেছো, মোট কথা হচ্ছে জুবেলাইন হরমোন মূলত বাচ্চা দশাটা ধরে রাখে। এই যে ঘাস ফড়িংয়ের যে নিম্ফ দশাটা প্রায় 2 মাস ধরে সে তার দশাটা ধরে রাখতেছে, এই নিম্ফ দশাটা যে এতটা বড়, এতটা যে দীর্ঘ, নর্মালি এটা জুবেলাইন হরমোনের কারণে। তো এক সময় জুবেলাইন হরমোনের পরিমাণ কমে যায়, ডিক্রিজ হয়ে যায়। আর জানো ডিক্রিজ হলে তো তাহলে আর বাচ্চা দশাটা ধরে রাখতে পারবে না, তখন ঘাস ফড়িং মূলত নিম্ফ থেকে পূর্ণাঙ্গ দশায় পরিণত, তখন সে ঘাস ফড়িংটা অ্যাডাল্ট হয়ে যায়। আশা করি বুঝতে পারছো জুবেলাইন হরমোনের কাজটা কি। ওকে, তবে কর্পোরা অ্যালাটা কিন্তু আরেকটা হরমোন রিলিজ করে, তবে ওই আরেকটা হরমোনটা কিন্তু নিম্ফ দশায় না, এটা হচ্ছে অ্যাডাল্ট অবস্থায়, অ্যাডাল্ট ঘাস ফড়িং বা যেটাকে আমরা বলি প্রাপ্ত বয়স্ক ঘাস ফড়িংয়ে নর্মালি এই হরমোনটা রিলিজ হয়। তাই এই হরমোনে ঘাস ফড়িংয়ের রূপান্তরে কোনো ভূমিকা নেই, কারণ এটা অ্যাডাল্ট অবস্থায়। রূপান্তর বলতে আমরা বুঝি বাচ্চা থেকে অ্যাডাল্ট হওয়া।
অ্যাডাল্ট থেকে অ্যাডাল্ট হওয়া এটা রূপান্তর না। তো এই জন্য এটা এই হরমোনটা এখন যেটা লিখবো এটা রূপান্তরে কোনো ভূমিকা রাখবে না, রূপান্তরে জুবেলাইন হরমোনটা ভূমিকা রাখবে। কারণ জুবেলাইন হরমোনটা নিম্ন দশায় হয়, নিম্ন দশা থেকে পূর্ণাঙ্গ দশা হতেই তো রূপান্তর বোঝায়। আর অ্যাডাল্ট দশা তো রূপান্তরিত দশা না। হ্যাঁ, সো অ্যাডাল্ট অবস্থায় যে হরমোনটা রিলিজ হয় এটা রূপান্তরে কোনো ভূমিকা রাখবে না। এবং ওই হরমোনটার নাম হচ্ছে গোনাডোট্রপিক হরমোন। গোনাডোট্রপিক হরমোন। তো ভাইয়া এই গোনাডোট্রপিকের হরমোনের কাজ কি? তোমরা গোনাড শব্দটা যদি বুঝে থাকো, গোনাড শব্দটা যদি বুঝে থাকো, গোনাড শব্দের অর্থ হচ্ছে শুক্রাশয় বা আমরা যে ডিম্বাশয়, শুক্রাশয় ডিম্বাশয় যে বলে থাকি, হ্যাঁ ঠিক আছে, এগুলো আর কি। মানে আমরা যদি বলি পুংজননতন্ত্র বা শুক্রাশয় যেটা প্রচুর টেস্টিস, ওভারিস, এগুলোকে আমরা মূলত গোনাড বলি। আর ট্রপিক মানে হচ্ছে উদ্দীপিত করা। তার মানে এই হরমোনটা নর্মালি গোনাডকে উদ্দীপিত করে। আবার বলতেছি, ট্রপিক শব্দটার অর্থ কি? উদ্দীপিত করা। আর গোনাড মানে হচ্ছে শুক্রাশয় ডিম্বাশয়, টেস্টিস, ওভারিস। তার মানে এই হরমোনটা গোনাড মানে শুক্রাশয় ডিম্বাশয়কে উদ্দীপিত করে। শুক্রাশয় ডিম্বাশয়কে কি করে? উদ্দীপিত করে। কেন উদ্দীপিত করে? কারণ হচ্ছে এই হরমোনটা এরা জনন অঙ্গের বিকশিত ঘটায়। জনন অঙ্গের বিকশিত বা জনন অঙ্গ বিকশিত করে। এই যে একটা ঘাস ফড়িংয়ের যে টেস্টিস, হ্যাঁ, বা ওভারিস থাকে, এগুলাকে বিকশিত হতে হয়, ঠিক আছে, পরিণত হতে হয়। আর এই পরিণত করা হচ্ছে গোনাডোট্রপিক হরমোন। এটা কাজ করে কখন? ঘাস ফড়িংটা যখন অ্যাডাল্ট অবস্থায় থাকে, প্রাপ্তবয়স্ক অবস্থায় থাকে, নিম্ন দশায় না। তাই এই হরমোনটা তুমি বলতে পারবা না যে রূপান্তরে ভূমিকা রাখে। এই হরমোনটা জাস্ট ঘাস ফড়িংয়ের গোনাড মানে শুক্রাশয় ডিম্বাশয়কে মূলত জাস্ট বিকশিত করতে এই হরমোনটা কি করে? কাজ করে থাকে। আচ্ছা, তো বুঝতে পারছো তাহলে কর্পোরা অ্যালাটার কাজটা বুঝতে পারছো। কর্পোরা অ্যালাটা দুই ধরনের হরমোন রিলিজ করে, একটা হচ্ছে জুবেলাইন হরমোন আর একটা হচ্ছে গোনাডোট্রপিক হরমোন। জুবেলাইন হরমোন নিম্ন দশায়, গোনাডোট্রপিক হরমোন হচ্ছে অ্যাডাল্ট অবস্থায়। জুবেলাইন হরমোন রিলিজ হওয়ার কারণে ঘাস ফড়িংয়ের বাচ্চা দশাটা অনেক দিন যাবৎ থাকে। আর যখন জুবেলাইন হরমোন ডিক্রিজ হয়ে যায় তখন বাচ্চা দশা থাকে না, মানে নিম্ফ থেকে পূর্ণাঙ্গ দশা হয়ে যায়। আর এই আরেকটা হরমোন গোনাডোট্রপিক হরমোন, এটা অ্যাডাল্ট অবস্থায় রিলিজ হয়, ঘাস ফড়িং যখন অ্যাডাল্ট হয়ে যায়। এই গোনাডোট্রপিক হরমোনের কাজই বুঝতেই পারতেছো, নাম দেখে বোঝা যাচ্ছে, মানে গোনাড মানে হচ্ছে শুক্রাশয় ডিম্বাশয় মানে জনন অঙ্গ, মানে এই ধরনের হরমোন জনন অঙ্গকে বিকশিত করে। ওকে, এতটুকু বুঝতে পারছো। আরেকটা আছে, সেটা হচ্ছে কি? আরেকটা গ্রন্থি আছে না, তিনটা হয়ে গেল। আরেকটা গ্রন্থি আছে, সেটা হচ্ছে কি বলতো? কর্পোরা কার্ডিয়াকা। আরেকটা গ্রন্থি আছে, সেটা হচ্ছে কর্পোরা কার্ডিয়াকা। আরেকটা গ্রন্থি আছে, সেটা হচ্ছে কর্পোরা কার্ডিয়াকা। ভাইয়া এই গ্রন্থিটার কাজটা কি? এই অন্তঃকরা গ্রন্থিটার কাজটা কি? নর্মালি এটা যেহেতু একটা অন্তঃকরা গ্রন্থি, তাহলে এটা একটা হরমোন রিলিজ করবে। এই হরমোনটার নাম হচ্ছে গ্রোথ হরমোন। এই হরমোনটার কাজ হচ্ছে গ্রোথ হরমোন। মনে রাখবা, এটাও অ্যাডাল্ট অবস্থায় কাজ করে। একটা ঘাস ফড়িং যখন পূর্ণাঙ্গ অবস্থায় থাকে বা প্রাপ্তবয়স্ক হয়ে যায় তখন এই হরমোনটা কাজ করে। তার মানে বুঝতেই পারতেছো, গ্রোথ মানে হচ্ছে বৃদ্ধি, আর হরমোন মানে হচ্ছে হরমোন। যে হরমোন পূর্ণাঙ্গ ঘাস ফড়িংয়ের বৃদ্ধিতে সহায়তা করে ওই হরমোনটাকে বলে অ্যাডাল্ট হরমোন, সরি গ্রোথ হরমোন। মানে এটা অ্যাডাল্ট অবস্থায় কাজ করে, নট নিম্ফ। তার মানে এটার কাজটা কি? এটার কাজ হচ্ছে পূর্ণাঙ্গ ঘাস ফড়িংয়ের বৃদ্ধি। পূর্ণাঙ্গ ঘাস ফড়িংয়ের বৃদ্ধি। আবার মনে করিও না যে নিম্ফ না। একটা ঘাস ফড়িং যখন অ্যাডাল্ট হয়ে যায়, পূর্ণাঙ্গ হয়ে যায়, তারও একটা বৃদ্ধি আছে না, তো তার বৃদ্ধিটা নর্মালি এই গ্রোথ হরমোনের কাজ হয়ে যায়। তাহলে এটাও নর্মালি তুমি রূপান্তরে কোনো ভূমিকা রাখে না। কেন ভূমিকা রাখে না? কারণ এটাতে অ্যাডাল্ট অবস্থায়, পূর্ণাঙ্গ অবস্থায়। রূপান্তর তো পূর্ণাঙ্গ অবস্থায় না, রূপান্তর হচ্ছে নিম্ফ থেকে, শিশু থেকে পূর্ণাঙ্গ হওয়াটাই হচ্ছে রূপান্তর। এটা তো পূর্ণাঙ্গ অবস্থায় কাজ করে, তার মানে এটাও রূপান্তরে ভূমিকা পালন করে না। এগুলো বুঝতে হবে তোমাকে, এমসিকিউর জন্য বুঝতে হবে। রূপান্তরে যে সকল হরমোনগুলা কাজ করে সেগুলো আমি শুরুর দিকেই লিখে দিচ্ছি। তিনটা হরমোন কাজ করে রূপান্তরে। একটা হচ্ছে প্রোথোরাসিকোট্রপিক হরমোন। আচ্ছা, আমি এখানে লিখে দিই যে এটা তো বুঝছো না, কর্পোরা কার্ডিয়াকা সিম্পল। এখান থেকে কিছু হরমোন রিলিজ হয়, যেটা গ্রোথ হরমোন, যেটা পূর্ণাঙ্গ ঘাস ফড়িংয়ের বৃদ্ধি করে থাকে। এই 4 ধরনের গ্রন্থি আছে। এখন কথা হচ্ছে, তোমাদেরকে যদি আমি বলি যে রূপান্তরে কোন, এটা লিখতে পারো যে রূপান্তরে
কোন গ্রন্থিগুলো কাজ করে? প্রথমে লিখো যে কোন গ্রন্থিগুলো কাজ করে, কোন কোন গ্রন্থিগুলো কাজ করে, এমসিকিউতে আসবে। নাম্বার 1 রূপান্তরে যে গ্রন্থিগুলো কাজ করে, নাম্বার 1 হচ্ছে ইন্টারসেরিব্রাল গ্ল্যান্ড সেলস, এটা কাজ করে। ইন্টারসেরিব্রাল গ্ল্যান্ড সেলস এটা কাজ করে থাকে, ঠিক আছে। আর তোমরা জানো যে ইন্টারসেরিব্রাল গ্ল্যান্ড সেলস কি উৎপন্ন করে? পিটিটিএইচ হরমোন। পিটিটিএইচ হরমোন মনে রাখবা যে ইন্টারসেরিব্রাল গ্ল্যান্ড সেলস কি উৎপন্ন করে? পিটিটিএইচ হরমোন। তার মানে আমরা কি বলতে পারি যে পিটিটিএইচ হরমোনটি রূপান্তরে ভূমিকা রাখে। তাহলে এখানে লিখে রাখো কোন গ্রন্থিগুলো এবং হরমোনগুলো কাজ করে, একসাথে শিখে ফেলবা। এবং হরমোনগুলো কাজ করে, একসাথে শিখে ফেলবা, কারণ গ্রন্থিগুলোই তো হরমোন রিলিজ করে, তাই না? তো তার মানে এই পিটিটিএসটা ইন্টারসেরিব্রাল গ্ল্যান্ড সেল থেকে রিলিজ হয় না, তার মানে এটা রূপান্তরে ভূমিকা পালন করে। শুরুর দিকে পড়াইছিলাম, আশা করি বুঝতে পারছো। তারপর আরেকটা গ্রন্থি হতে পারে, সেটা হচ্ছে প্রোথোরাসিক গ্ল্যান্ড। তোমরা জানো যে আমরা একটু আগেই পড়াইছিলাম প্রোথোরাসিক গ্ল্যান্ড, এটাও রূপান্তরে কাজ করে। এবং খেয়াল করে দেখো তো প্রোথোরাসিক গ্ল্যান্ড কোন ধরনের হরমোন রিলিজ করতো? সেটা হচ্ছে একডাইসন হরমোন। তাহলে আমাকে বলো তো একডাইসন হরমোনটা রূপান্তরে ভূমিকা পালন করে কিনা? অবশ্যই একডাইসন হরমোন রূপান্তরে ভূমিকা পালন করে, কারণ এর কাজই হচ্ছে খোলস মোচন করা, ঘাসফড়িংয়ের বাইরের আবরণটা চেঞ্জ করা বারবার। তো একডাইসন হরমোনটাও রূপান্তরে ভূমিকা পালন করে। নাম্বার 3 যে গ্ল্যান্ডটা কাজ করে, লাস্ট ওয়ান, সেটা হচ্ছে কর্পোরা অ্যালাটা। সেটা হচ্ছে কি? কর্পোরা অ্যালাটা। এবং তোমরা খেয়াল করে দেখো তো এই কর্পোরা অ্যালাটা দুইটা হরমোন রিলিজ করে, তার মধ্যে একটা হচ্ছে জুবেলাইন হরমোন, একটু আগে পড়েছি, আর একটা হচ্ছে গোনাডোট্রপিক হরমোন। আমি বলছিলাম গোনাডোট্রপিক হরমোনটা রূপান্তরে ভূমিকা পালন করবে না, কারণ গোনাডোট্রপিক হরমোনটা নর্মালি ঘাসফড়িং যখন অ্যাডাল্ট অবস্থায় থাকে তখন কাজ করে। ঘাসফড়িং অ্যাডাল্ট অবস্থা থাকে তো রূপান্তর বলা যায় না, রূপান্তর বলা হয় নিম্ফ থেকে অ্যাডাল্ট হওয়া। তো গোনাডোট্রপিক হরমোনটা কাজ করবে না, শুধু যেটা কাজ করবে সেটা হচ্ছে জুবেলাইন হরমোন। সেটা হচ্ছে জুবেলাইন হরমোন। তার মানে এমসিকিউতে যদি গ্রন্থিও আসে অথবা যদি হরমোনও আসে তাহলে পারবে কিনা? গ্রন্থি আসলে এই 3টা গ্রন্থি রূপান্তরে ভূমিকা পালন করবে, আর হরমোন আসলে এই 3টা হরমোনই রূপান্তরে ভূমিকা পালন করবে। তাহলে বুঝতে পারছো? তার মানে রূপান্তরে কোন গ্রন্থিগুলো বা হরমোনগুলো কাজ করে? ইন্টারসেরিব্রাল গ্ল্যান্ড সেলস যেটা যে হরমোন রিলিজ করে পিটিটিএইচ, এটাও কাজ করে। প্রোথোরাসিক গ্ল্যান্ড যে হরমোনটা কাজ করে রিলিজ করে এটা হচ্ছে একডাইসন হরমোন, এটাও রূপান্তরে ভূমিকা পালন করে। কর্পোরাল একটা জুবেলাইন হরমোন রিলিজ করে, এটাও রূপান্তরে ভূমিকা পালন করে। আশা করি বুঝতে পারছো। তো এটাই হচ্ছে ঘাসফড়িংয়ের এই যে ঘাসফড়িং, তোমরা একটা টপিক পাবা বইয়ে যে ঘাসফড়িংয়ের রূপান্তরে হরমোনের ভূমিকা, যে বইয়ে হয়তো লাইনগুলো পড়লে একটু বুঝতে অসুবিধা হতে পারে, তা আমি সর্বোচ্চ চেষ্টা করছি যে এগুলো এভাবে বোঝাই দেওয়া। আশা করি বুঝতে পারছো। এখন আমরা সব কিছু মোটামুটি পড়ে ফেলছি, বইয়ে যা আছে ওগুলো সব পড়ে ফেলছি। তো তোমরা জানো এদিকে একটা তোমরা ফিগার দেখতে পাচ্ছ, যে এই ফিগার অনুযায়ী তোমরা কি বুঝতে পারতেছো? দেখো এতক্ষণ অনেক কিছু পড়ে ফেলছি যেহেতু, তাহলে এই ফিগারটা বোঝার কোনো ব্যাপার না। তোমরা দেখো তো, তোমরা যে এই জায়গাটা দেখতেছো, এই যে এখানে এভাবে দুইটা গোল্লা গোল্লা, হ্যাঁ, এই জায়গাটা কালো করে দেখতে পাচ্ছ, হ্যাঁ, এই জায়গাগুলো এটাকে বলে ঘাসফড়িংয়ের ব্রেইন। ঘাসফড়িংয়ের ব্রেইন। এবং আমরা কি বলছিলাম বলতো, ঘাসফড়িংয়ের ব্রেইনে গ্ল্যান্ড সেলস থাকে, নাম কি? ইন্টারসেরিব্রাল গ্ল্যান্ড সেলস অথবা নিউরো সিক্রেটরি সেলস। এই যে ব্রেইনের ভিতরে যে গোল্লা গোল্লা লাল কালারের যেগুলো দেখতে পারতেছো, এগুলাই হচ্ছে ইন্টারসেরিব্রাল গ্ল্যান্ড সেলস অথবা নিউরো সেক্রেটরি সেলস, যেখান থেকে পিটিটিএইচ উৎপন্ন হয়। তাহলে দেখো আমি এখানে পিটিটিএইচ লিখে দিছি, যেখান এই ইন্টারসেরিব্রাল গ্ল্যান্ড সেলস থেকে নর্মালি পিটিটিএইচ হরমোনটা রিলিজ হয়েছে। এতটুকু তো বুঝতে পারছো। আর দেখো আরও কিছু গ্রন্থি তো আছে, ঠিক দেখো ব্রেইনের নিচে এদিকে দুইটা লাল কালারের দুইটা দেখতে পাচ্ছ, ওয়ান পেয়ার, এগুলাকে বলা হয় কর্পোরা কার্ডিয়াকা। ওই যে লিখে দিছি কর্পোরা কার্ডিয়াকা, এই দুইটা হচ্ছে কর্পোরা কার্ডিয়াকা। এরা গ্রোথ হরমোন রিলিজ, এই কর্পোরা কার্ডিয়াটা একটা গ্রোথ হরমোন রিলিজ করে, যেটা আগেই বলছি। ঠিক দেখো
কর্পোরা কার্ডিয়াকের নিচে দুই দিকে ছোট কালারের ছোট ছোট দুটো জিনিস দেখতে পাচ্ছ, এগুলাকে বলা হয় কর্পোরা অ্যালাটা। এগুলাকে কি বলে? কর্পোরা অ্যালাটা। এবং এটা যেটা দেখতে পাচ্ছ এটা কি জানো? এই জিনিসটা হচ্ছে ইসোফাগাস। ইসোফ্যাগাস, ইসোফ্যাগাস মানে কি তোমরা জানো? ইসোফ্যাগাস মানে হচ্ছে অন্ননালী। এবং তোমরা দেখবা যে বইয়ে লিখছে যে অন্ননালীর দুপাশে কর্পোরা অ্যালাটা থাকে, এভাবে লিখে একটা লেখা পাবা যে অন্ননালী বা গ্রাসনালী বা ইসোফ্যাগাসের দুপাশে দুটি কর্পোরা অ্যালাটা থাকে, এই লাইনটা পাবা। এই জন্য আমি এটা বোঝানোর জন্য এইভাবে চিত্রটা আঁকছি। এখন দেখো কর্পোরা অ্যালাটার কাজটা কি বলতো? জুভেনাইল হরমোন রিলিজ করা। দেখো তো কর্পোরা অ্যালাটা জুভেনাইল হরমোন রিলিজ করছে কিনা? কর্পোরা অ্যালাটা জুভেনাইল হরমোন রিলিজ করছে কিনা? জুভেনাইল হরমোন রিলিজ করছে। আচ্ছা, গেল কর্পোরা অ্যালাটা। আরেকটা বাকি আছে না, প্রোথোরাসিক গ্ল্যান্ড, যেটা ঘাস ফড়িংয়ের অগ্রবক্ষে থাকে। এই দেখো দুইটা লাল কালারের প্রোথোরাসিক গ্ল্যান্ড, দুইটা লাল কালারের প্রোথোরাসিক গ্ল্যান্ড। আর প্রোথোরাসিক গ্ল্যান্ড কি রিলিজ করে? এগডাইসন হরমোন। নর্মালি কি এগডাইসন হরমোন রিলিজ করে? নর্মালি করে না। এ যখন একটা গুটা খাবে, এ যখন উদ্দীপিত হবে তখনই এগডাইসন হরমোন রিলিজ করবে। তো এখন সাথে সাথে আমি এগডাইসন হরমোন রিলিজ করতে পারবো না, একে আগে গুটা খাওয়াইতে হবে। চলো একটু গুটা খাওয়াই। দেখো এই যে ইন্টারসেরিব্রাল গ্ল্যান্ড সেলগুলো দেখতেছ, ইন্টারসেরিব্রাল গ্ল্যান্ড সেলগুলো কি তৈরি করছে? পিটিটিএইচ তৈরি করছে, মানে প্রোথোরাসিকোট্রপিক হরমোন রিলিজ করছে, যেটা প্রোথোরাসিক গ্ল্যান্ডে গিয়ে প্রোথোরাসিক গ্ল্যান্ডকে গুতা দিবে। তাহলে দেখো এই ইন্টারসেরিব্রাল গ্ল্যান্ড সেলটা পিটিটিএইচ তৈরি করলো। এবং দেখো অ্যারো চিহ্ন দিয়ে, দেখো সবুজ কালারের এই যে অ্যারো চিহ্ন দিয়ে, এটা প্রথমে কর্পোরা কার্ডিয়াকে আসতেছে, আবার দেখো অ্যারো চিহ্ন দিয়ে এটা ফাইনালি প্রোথোরাসিক গ্ল্যান্ডে আসছে। এটা হচ্ছে কি? প্রোথোরাসিক গ্ল্যান্ড। দেখো ফাইনালি প্রোথোরাসিক গ্ল্যান্ডে আসছে। আর এই পিটিটিএসটা যখন প্রোথোরাসিক গ্ল্যান্ডে আসলো, তখন এই পিটিটিএসটা প্রোথোরাসিক গ্ল্যান্ডকে গুতা দিল, অ্যাক্টিভেট করলো, উদ্দীপিত করলো, যার কারণে সে এগডাইসন হরমোনটা রিলিজ করে দিল। আর এগডাইসন হরমোন রিলিজ হওয়ার কারণে ঘাস ফড়িং তার খোলস মোচন করতে পারে, মানে তার বহিরা যে আবরণটা, বাইরের দিকে যে আবরণটা, সে বারবার চেঞ্জেস করতে পারে। তোমরা জানো ঘাস ফড়িং কিন্তু তার জীবনচক্রে মোট 5 বার খোলস মোচন করে, যখন সে নিম্ফ অবস্থায় থাকে, বাচ্চা অবস্থায় থাকে। বাচ্চা থেকে অ্যাডাল্ট হওয়ার আগ পর্যন্ত সে 5 বার খোলস মোচন করে। এই খোলস মোচনের জন্য যে হরমোনটা কাজ করে সেটাই হচ্ছে এগডাইসন হরমোন। তো আশা করি ফিগারটা এখন বুঝতে পারছো যে ফিগারটাতে কি বোঝানো হয়েছে। আশা করি এখন ফিগারটা বুঝতে পারছো, কোনো সমস্যা নাই। আচ্ছা, তো আমাদের মোটামুটি কিন্তু এই টপিকটা শেষ। খোলস মোচনে ঘাস ফড়িংয়ের রূপান্তর হরমোনের ভূমিকা, এটা শেষ। তবে আমি চাচ্ছি তোমাকে একটা জিনিস বলতে, সেটা হচ্ছে লিখতে পারো যে খোলস মোচনে কিভাবে এগডাইসন হরমোন কাজ করে। এগডাইসন হরমোন এটা একটু বইয়ে নাই বা আসবেও না, বাট তোমাদের একটু জানার জন্য আমি লিখে দিচ্ছি। এটা বইয়ে নাই বা তেমন আসবেও না, বাট খোলস মোচনে কীভাবে এগডাইসন হরমোনটা কাজ করে সেটা একটু আমার জানার দরকার আছে, বা তোমাদের জানার দরকার বলে আমি মনে করি। দেখো যে তোমরা বলো তো এগডাইসন হরমোনটা কোত্থেকে আসে? এগডাইসন হরমোনটা দেখো এখান থেকে, দেখো প্রোথোরাসিক গ্ল্যান্ড থেকে আসে। এই দেখো প্রোথোরাসিক গ্ল্যান্ড থেকে আসে। তাহলে আমি এখানে লিখলাম প্রোথোরাসিক গ্ল্যান্ড। তার মানে প্রোথোরাসিক গ্ল্যান্ড থেকে কি রিলিজ হয়? এগডাইসন হরমোন। এখন তোমরা কি জানো যে হরমোন নর্মালি কিভাবে পরিবাহিত হয়? রক্তের মাধ্যমে। তাহলে ঘাস ফড়িংয়ের রক্তকে আমরা কি বলি? হিমোলিম্ফ। তাহলে এই এগডাইসন হরমোনটা হিমোলিম্ফের সাথে পরিবাহিত হবে। কারণ তোমরা জানো যে হরমোন রক্তের মাধ্যমে পরিবাহিত হয়। হরমোনের জন্য কোনো আলাদা নালী থাকে না, বা হরমোনের জন্য কোনো নালী নেই, তারা সবসময় রক্তের মাধ্যমে পরিবাহিত হয়। আর ঘাস ফড়িংয়ের রক্তকে আমরা কি বলে থাকি? হিমোলিম্ফ। তো এগডাইসন হরমোনটা হিমোলিম্ফের সাথে পরিবাহিত হবে, এবং পরিবাহিত হয়ে কই যাবে? পরিবাহিত হয়ে ঘাস ফড়িংয়ের যে বহিরা আবরণ আছে, মানে ঘাস ফড়িংয়ের যে বহিঃকঙ্কালটা আছে, হ্যাঁ, মানে এপিডার্মিসটা আছে, এপিডার্মিসে যাবে। তার মানে খেয়াল করো তো, এরা কই যাবে?
এরা কই যাবে? এরা ঘাস ফড়িংয়ের যে এপিডার্মিস আছে, এপিডার্মিসে যাবে। এবং তোমরা জানো যে এই ঘাস ফড়িংয়ের যে এপিডার্মিসটাকে নর্মালি আমরা বলে থাকতে পারি যে কিউটিকল আবৃত কাইটিন নির্মিত বহিঃকঙ্কাল। তো ওখানে যাবে এবং ওখানে এক ধরনের সেল আছে, ওই সেলগুলোর নামটা কি আমি লিখে দিচ্ছি। ওখানে এক ধরনের সেল আছে, ওই সেলগুলোর নাম হচ্ছে মোল্টিং ফ্লুইড সেলস। মোল্টিং ফ্লুইড সেলস। নর্মালি এই এক্সাইটেশন হরমোনটা রক্তের মাধ্যমে পরিবাহিত হয়ে এই এপিডার্মিসের মোল্টিং ফ্লুইড সেলসে যাবে, আর এরা মোল্টিং ফ্লুইড সেলসে গিয়ে এদেরকে অ্যাক্টিভেট করবে। মোল্টিং ফ্লুইড সেলসকে কী করবে? অ্যাক্টিভেট করবে। তার মানে এক্সাইটেশন হরমোন কী করতেছে? হিমোলিম্ফের সাথে পরিবাহিত হয়ে এপিডার্মিসে গেল, এপিডার্মিস আছে মোল্টিং ফ্লুইড সেলস। তো এই এক্সাইটেশন হরমোনটা কী করলো? মোল্টিং ফ্লুইড সেলসকে কী করলো? অ্যাক্টিভেট করলো। আর এই মোল্টিং ফ্লুইড সেলস কি রিলিজ করবে? অ্যাক্টিভেট হয়ে কি রিলিজ করবে? অ্যাক্টিভেট হয়ে কি রিলিজ করবে? মোল্টিং ফ্লুইড। এরা এই মোল্টিং ফ্লুইড সেলস রিলিজ করবে মোল্টিং ফ্লুইড। এখন মজার ব্যাপার হচ্ছে এই মোল্টিং ফ্লুইডে বিভিন্ন ধরনের এনজাইম থাকে যেগুলো ঘাস ফড়িংয়ের কিউটিকল আবৃত বহিরঙ্গগুলোকে ডাইজেস্ট করে ফেলে। তোমরা জানো খোলস মোচন করতে হলে পুরাতন খোলসটা নষ্ট হয়ে যেতে হবে, নতুন খোলস গঠিত হতে হবে। এখন বলো তো, নতুন খোলস গঠিত তখনই হবে যখন পুরাতন খোলস নষ্ট হয়ে যায়। পুরাতন খোলস নষ্ট হয়ে গেলেই তো নতুন খোলস গঠিত হবে। তার মানে আগে পুরাতন খোলসটা নষ্ট হইতে হবে। আর পুরাতন খোলসটা নষ্ট করে কে? এই মোল্টিং ফ্লুইড। এবং তার মানে লিখতে পারো এতে উপস্থিত এনজাইম পুরাতন খোলস ডাইজেস্ট করে। পুরাতন খোলস ডাইজেস্ট করে। তার মানে বুঝতে পারছো এর কাজ? তার মানে পুরাতন খোলস ডাইজেস্ট হয়ে গেল, এখন চাইলে নতুন খোলস গঠিত হতে পারবে। আর নতুন খোলস গঠিত করে কে? নতুন খোলস গঠিত করবে এই এপিডার্মিস। এই এপিডার্মিস মূলত কি করবে? কিউটিকল রিলিজ করে নতুন খোলস গঠন করবে। নতুন খোলস গঠন করবে। পুরাতন খোলস ডাইজেস্ট হয়ে গেল, এখন এই এপিডার্মিসের সেলগুলো কি করবে? কিউটিকল রিলিজ করে নতুন খোলস গঠন করবে। এভাবেই নর্মালি খোলস মোচনে এক্সাইটেশন হরমোন কাজ করে। আবার বলতেছি, প্রথমে থোরাসিক গ্ল্যান্ড থেকে এক্সাইটেশন হরমোন রিলিজ হবে। এক্সাইটেশন হরমোন হিমোলিম্ফের সাথে পরিবাহিত হবে। হরমোন সবসময় রক্তের মাধ্যমে পরিবাহিত হয়। হিমোলিম্ফের সাথে পরিবাহিত এটা এপিডার্মিস, ঘাস ফড়িংয়ের যে বাইরের দিকে যে এপিডার্মিস আছে, এপিডার্মিসের মোল্টিং ফ্লুইড সেলসকে অ্যাক্টিভেট করবে। মোল্টিং ফ্লুইড সেলস অ্যাক্টিভেট হওয়া মাত্রই সে মোল্টিং ফ্লুইড রিলিজ করবে। আর মোল্টিং ফ্লুইডে এনজাইম থাকে যেগুলো পুরাতন খোলসকে ডাইজেস্ট করে ফেলে। যেহেতু পুরাতন খোলস ডাইজেস্ট হয়ে গেছে, এখন এপিডার্মিস কী করবে? কিউটিকল রিলিজ করে নতুন খোলস গঠন করবে। এভাবেই নর্মালি খোলস মোচনে এক্সাইটেশন হরমোন কাজ করে। তো আশা করি তোমরা এই ঘাস ফড়িংয়ের রূপান্তরে হরমোনের ভূমিকা বুঝতে পারছো। তো তোমরা এই ভিডিওটা ভালো করে দেখবা, বারবার দেখবা, যাতে, কারণ এটা খুবই ইম্পর্ট্যান্ট। ঘাস ফড়িংয়ের রূপান্তরে হরমোনের ভূমিকাটা খুবই ইম্পর্ট্যান্ট। সৃজনশীল আছে, তো সৃজনশীলে যেহেতু লিখতে পারো, তো লিখতে পারার আগে বুঝতে হবে, বুঝে তারপর ভালোভাবে নোট করে তোমরা খাতায় নোট করে ফেলবা। তো আশা করি তোমরা সবাই বুঝতে পারছো। যদি তবুও না বুঝতে পারো তাহলে আমাকে জানাবা, আমি সলভ করে দেওয়ার চেষ্টা করবো। তো সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।